নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। এসআইআর এর বিরোধিতায় এবার পথে নামছে তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় মিছিল থেকে শুরু করে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। কাজের চাপ সহ্য করতে না পেরে ফের মৃত্যু বিএলওর। নদিয়ার কৃষ্ণনগরে ষষ্ঠীতলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন রিঙ্কু তরফদার। কাজের চাপে নদিয়ায় ফের বিএলওর মৃত্যু। রাজ্যের একের পর এক এই ঘটনায় কড়া ভাষায় এবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26কে নজরে রেখেই বছর শেষের আগেই বাংলার প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ডিসেম্বর থেকেই বঙ্গ সফরে মোদী অমিত শাহ। 22শে নভেম্বর থেকে পার্পল রুটে সপ্তাহে 6 দিন পাওয়া যাবে মেট্রো পরিষেবা। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই রুটে চলবে মেট্রো। শহর পরিচ্ছন্ন রাখতে নতুন সিদ্ধান্ত কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কোনো পার্কিং জোনে রাখা যাবে না গাড়ি। এসআইআর প্রক্রিয়া ঘিরে নানাবিধ প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই এসআইআর বন্ধ করার দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার আবারও পথে নামছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় মিছিল থেকে শুরু করে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। এসআইআর প্রক্রিয়া ঘিরে নানাবিধ প্রশ্ন উঠছে। অভিযোগ, কাজের চাপে প্রাণ গিয়েছে একাধিক বিএলওর। ইতিমধ্যে এসআইআর বন্ধ করার দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আবারও পথে নামছে তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় মিছিল থেকে শুরু করে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। এসআইআর ইস্যুতে বনগাঁয় সভা রোড শো করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বনগাঁর জেলা পার্টি অফিসে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ একাধিক নেতৃত্ব এবং সঙ্গে তারা বৈঠকও করেন। এরপর বিশ্বজিৎ বাবু সাংবাদিক সম্মেলন করে জানান, মঙ্গলবার দুপুরে প্রথমে বনগাঁ নীলদর্পণ সংলগ্ন ত্রিকোণ পার্কে মুখ্যমন্ত্রী একটি সভা করবেন। তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত 3 কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করবেন। বৈঠক শেষে জ্যোতিপ্রিয় মল্লিক বনগাঁ প্রতাপগড় মাঠ ও বনগাঁ স্টেডিয়ামে মাঠ পরিদর্শন করেন। বাংলার শাসক শিবিরের অভিযোগ, এসআইআর এর কারণে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। শুধু ভোটার নয়, চরম চাপ বাড়ছে বুথ লেভেল অফিসারদের। অতিরিক্ত দায়িত্ব, দীর্ঘক্ষণ বাড়ি বাড়ি ঘোরা, নথি যাচাইয়ের চাপ সব মিলিয়ে ইতিমধ্যে কয়েকজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন এবং কিছু জনের তো মৃত্যুও হয়েছে। সরকার জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে একজন বিএলওর প্রাণ গিয়েছে, আর একজন নিজেকে শেষ করার পথ বেছে নিয়েছে। পরিস্থিতির এই অবনতিকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। তার চিঠিতে বলা হয়েছে, এসআইআর এর প্রক্রিয়াটি যেভাবে তড়িঘড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তা কেবল বিশৃঙ্খলা তৈরি করেনি, বরং প্রশাসনিক কাজের ধারাকেও পঙ্গু করে দিয়েছে। প্রশিক্ষণের ঘাটতি, কোনো নথি বাধ্যতামূলক তা নিয়ে বিভ্রান্তি আর কর্মীদের দৈনন্দিন কর্মসূচির মধ্যে বাড়ি বাড়ি পৌঁছানো অসম্ভব চ্যালেঞ্জ, এই সমস্ত কারণে প্রবল সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি আরও লেখেন, যথাযথ প্রস্তুতি ছাড়া চাপিয়ে দেওয়া এই প্রক্রিয়াটি বন্ধ করে অবিলম্বে পুনর্মূল্যায়ন করা উচিত। মুখ্যমন্ত্রীর মতে, এই পদ্ধতির অব্যাহত থাকলে তার অভিঘাত পড়বে গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক কাঠামোর উপরে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে ফের আত্মহত্যার খবর। আত্মহত্যা করলেন আরেক বিএলও। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন রিঙ্কু তরফদার। পার্শ্ব শিক্ষক হিসেবে কর্মরত এই মহিলাকে সম্প্রতি বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছিল, আর তারপরেই কাজের চাপ নিতে না পারায় এমন সিদ্ধান্ত। রাজ্যে ফের আত্মহত্যা এক বিএলওর। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন রিঙ্কু তরফদার। পার্শ্ব শিক্ষক হিসেবে কর্মরত এই মহিলাকে সম্প্রতি বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছিল। পরিবার সূত্রে খবর, কম্পিউটারে তেমন দক্ষ না হওয়ায় শুরু থেকেই তিনি গভীর মানসিক চাপে ছিলেন। ক্রমবর্ধমান প্রশাসনিক চাহিদা, কাজের টার্গেট পূরণের চাপ এবং কোনো ভুল হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আতঙ্ক, সব মিলিয়েই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রিঙ্কু দেবী। শেষ পর্যন্ত বাড়ির এক ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন, যেখানে স্পষ্ট ভাষায় লেখা, বিএলওর কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে, তা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। পরিবারের দাবি,
কয়েকদিন ধরে রিঙ্কু দেবী দুশ্চিন্তায় ভুগছিলেন। রাতে ঠিকমতো ঘুমোতে পারতেন না। ফোনে ক্রমাগত কাজের চাপ, সময়সীমা সবকিছুতে যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাদের কথায় ও তো পার্শ্ব শিক্ষিকা ছিলেন, কম্পিউটার হাতে কাজ করার অভ্যেস নেই। তবু জোর করে এত বড় দায়িত্ব দেওয়া হলো, চাপ সামলাতে পারেননি, তাই এই চরম সিদ্ধান্ত। রিঙ্কু তরফদারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে এসআইআর কাজ ঘিরে যেভাবে তোলপাড় শুরু হয়েছে, তার চাপ সবচেয়ে বেশি পড়ছে ব্লক স্তরের কর্মীদের উপর। ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়ায় বিশাল পরিমাণ তথ্য সংগ্রহ, ডিজিটাল ফর্ম পূরণ, যাচাইকরণ সহ বহু কাজ করতে হয় বিএলওদের। এসআইআর কাজের চাপ নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হচ্ছে তীব্র প্রতিক্রিয়া। বৃহস্পতিবারই দেশের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, 2002 সালে এই একই প্রক্রিয়া সম্পন্ন করতে 2 বছর সময় লেগেছিল। সেখানে এবারে মাত্র 2 মাসের মধ্যে তা শেষ করার চেষ্টা হচ্ছে। এতে প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার পাশাপাশি সরকারি কর্মীদের ওপর অস্বাভাবিক চাপ তৈরি হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। তার ভাষায়, দুদিক থেকেই বিপদ। কাজে ভুল হলে শাস্তির ভয়, আর তাড়াহুড়োর কারণে ভোটার বাদ পড়লে মানুষের ক্ষোভ। এই আতঙ্ক আর চাপে আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে। রাজ্য সরকারি কর্মী মহল বলছে, শুধুমাত্র নদিয়ায় নয়, বিভিন্ন জেলাতেই বিএলওরা ক্রমাগত মানসিকভাবে ভেঙে পড়ছেন। অনেক জায়গায় স্বাস্থ্য সমস্যা, রাতভর কাজ, ডিজিটাল এন্ট্রি, সার্ভার সমস্যা, এই সব নিয়েই নাজেহাল অবস্থা। কর্মী সংগঠনগুলির দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু কোনো সরকারি কর্মীর প্রাণের চেয়ে বড় নয়। প্রসঙ্গত, বিএলওদের চাপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল বলেছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। ফলে চাপ তো একটু আছেই, কিন্তু পাশের রাজ্য বিহারেও তো এসআইআর হয়েছে, আমরা পারব না এমনটা নয়। তিনি আরও জানান, বুথে সর্বোচ্চ ভোটার সংখ্যা 1200 হলেও অধিকাংশ বুথে গড় ভোটার সংখ্যা প্রায় 800। ফলে বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই কাজ করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নদিয়ায় ফের বিএলওর মৃত্যু। রাজ্যে একের পর এক এই ঘটনায় কড়া ভাষায় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির মালবাজারের পর এবার ঘটনাস্থল নদিয়া। শনিবার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় রিঙ্কু তরফদার নামে এক বিএলও ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এবার নদিয়া জেলা শাসক তথা ডিওর কাছ থেকে রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কি কারণে ওই বুথ লেভেল অফিসারের মৃত্যু হয়েছে তা নিয়ে দ্রুতই রিপোর্ট দিতে বলেছেন রাজ্যের সিইও। কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় বাড়ি থেকে বছর 51 ওই বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেখানে স্পষ্ট নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ওই মহিলা। কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে এমন চরম সিদ্ধান্ত বলে সুইসাইড নোটে লিখে রেখেছেন তিনি। তিনি একটি স্কুলের পার্শ্ব শিক্ষিকা ছিলেন। তার পরিবারের অভিযোগ, অনলাইনে তেমন দক্ষ ছিলেন না রিঙ্কু। তারপরও তাকে বিএলওর কাজের চাপেই দায়িত্ব দেওয়া হয়। কাজের চাপ নিতে না পেরে বিএলও আত্মহত্যা করেছেন বলে পরিবারের অভিযোগ। এই নিয়ে শোরগোল পড়তেই তৎপর হয়েছে কমিশন। সূত্রের খবর, নদিয়া জেলা শাসকের সঙ্গে ফোনেও যোগাযোগ করেছে কমিশন। ওই বিএলওর মৃত্যুর কারণ নিয়ে দ্রুতই রিপোর্ট দেওয়ার জন্য জেলা শাসককে বলেছেন রাজ্যের সিইও। এদিকে এসআইআর এর কাজের চাপে রাজ্যে একের পর এক বিএলওর মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনকেই দায়ী করেছে তৃণমূল। দলের তরফে অরূপ বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইও দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছে শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতি। ভুলে ভরা তাদের ওয়েবসাইট, এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তারা অনেকেই আত্মহত্যা করছে। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। আমরা যেটা দেখলাম, যে ভিত্তি করা হয়েছে 2002 সাল, সেই 2002 সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে, আমি রিপিট করছি, কোন রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে
150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002 পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু ধারাবাহিকভাবে এই সমস্ত ঘটনার জেরে এবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্টে তার প্রশ্ন, এসআইআর এর চাপে এভাবে আর কত জীবন নষ্ট হবে, আর কত মৃতদেহ গুনতে হবে, এটা এবার অত্যন্ত গুরুতর ব্যাপার হয়ে উঠেছে। তিনি আরও লিখেছেন, কৃষ্ণনগরের চাপড়া 201 নম্বর বুথের বিএলও পার্শ্ব শিক্ষিকা রিঙ্কু তরফদারের মৃত্যুর খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। এসআইআর এর কাজের চাপের কথা তিনি লিখে গিয়েছেন সুইসাইড নোটে। এর আগে জলপাইগুড়ির মালবাজারে এক বুথ লেভেল অফিসারের আত্মহত্যার ঘটনায়ও কাজের চাপের অভিযোগ উঠেছিল। বুধবার শান্তিমণি ওরাও নামের ওই বিএলও ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনায়ও জলপাইগুড়ি জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন সিইও, তবে সেই রিপোর্ট এখনও পাননি নির্বাচন কমিশন। তারই মধ্যে নদিয়ায় বিএলওর আত্মহত্যার ঘটনায় কাজের চাপের অভিযোগ উঠল। হাই নিউজ নেটওয়ার্ক। কেরল, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন কয়েকটি মামলায় কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। কেরল, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন কয়েকটি মামলায় কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। বাংলা সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যে বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্যে রাজনৈতিক দল যার বিরোধিতা করে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের। পরবর্তীতে একে একে আদালতে এসেছে কেরল। সেই রাজ্যের সিপিএম সহ অন্যান্য আরও বেশ কয়েকটি পক্ষ। শুক্রবার বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি SVN ভাট্টি ও বিচারপতি জয় মাল্য বাগচির বেঞ্চ ছিল সেই মামলায়। মূলত এসআইআর প্রক্রিয়া ও সময় নিয়ে আপত্তি জানিয়ে দায়ের হয়েছে নতুন এই আবেদনগুলি। সেই সব আবেদনের প্রেক্ষিতে এবার কমিশনের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। ওই দিন মামলাগুলি শুনতে সম্মতি জানিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করল আদালত। মামলার পরবর্তী শুনানি 26শে নভেম্বর। তবে শুধু কেরালা সরকার নয়, উত্তরপ্রদেশের বারাবাকরি কংগ্রেসের সাংসদ তনুজ পুনিয়াও এসআইআর স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টের মামলা দায়ের করেন। সেই মামলাতে নির্বাচন কমিশনের জবাব চেয়েছে বিচারপতিরা। তবে ওই মামলার শুনানি তারিখ এখনো পর্যন্ত ঠিক হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলা এসআইআর নিয়ে ভোটারদের অনেকেরই অভিযোগ। ভোটারদের বক্তব্য, যেখানে কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে সেখান থেকে ফর্ম বিলি করা যাবে না, তারপরও কেন ক্যাম্প করা হচ্ছে? তাহলে কি দুয়ারে সরকারের ধাঁচে এসআইআর ক্যাম্প করা হচ্ছে? এসআইআর এর ক্যাম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করল সাধারণ মানুষ। বাংলা সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসছে বিএলওরা। তবে জেলায় জেলায় অভিযোগ উঠছে বিএলওরা বাড়ি এসে ফর্ম দিয়ে গেছেন ঠিকই, কিন্তু জমা নেওয়ার বেলায় ক্যাম্প করে সেখানে ফর্ম জমা নেওয়া হচ্ছে। আর এই গোটা প্রক্রিয়ার ব্যাপারে অন্ধকারে পড়ে যাচ্ছেন ভোটাররা। কয়েকদিন ধরে এই ব্যাধি ছড়িয়ে পড়েছে শহরে। বেশ কয়েকটি ওয়ার্ডে বিএলওরা ফর্ম দিয়ে গেছেন, তার জমা নিতে বাড়ি বাড়ি আসছেন না। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা একটি ক্যাম্প খুলে বসেছেন, যা জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইনের নীতির বিরুদ্ধে। যাদবপুর টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের একাধিক ওয়ার্ডে ক্যাম্প খোলা হয়েছে। সেদিকে খবর পাননি ভোটাররা। তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করে বসে আছেন, কবে বিএলও বাড়ি এসে তা জমা নেবেন সেই ভেবে। পরে ফর্ম দেওয়া নম্বরে যোগাযোগ করা হলে নিযুক্ত বিএলওরা বলছেন ফর্ম জমা নেওয়ার জন্য ক্যাম্প খোলা হয়েছে। তাদের কাজের সুবিধার জন্য এই প্রসেস ভালো হলেও অনেক ভোটাররাই ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে অভিযোগ করছেন প্রবীণরা। আদেও কি বাড়ি না এসে ক্যাম্প করে ফর্ম জমা নেওয়া যায়? কমিশনের কাছে কি কোনো অভিযোগ এসেছে ইতিমধ্যে? রাজ্যের মুখ্যমন্ত্রী আধিকারিক মনোজ আগরওয়ালকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসছে। আমরা নিযুক্ত ইয়ারকেও বললাম বিএলওদের গাইডলাইন দেওয়ার জন্য। কমিশন যে বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে তাতে স্পষ্ট বলা হয়েছে বিএলওদের বাড়ি বাড়ি যেতে হবে। সিওর দাবি 1 লক্ষ লোক রয়েছে, আমরা 24 ঘন্টায় প্রত্যেকের ওপর তো নজরদারি চালাতে পারি না। যেখানে যেখানে অভিযোগ আসছে আমরা অ্যাকশন নিচ্ছি। বিএলওদের ফোন করে বলা হচ্ছে আপনারা বাড়ি যান।
ভোটারদের অনেকেরই অভিযোগ, যেখানে কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যেখানে সেখানে ফর্ম বিলি করা যাবে না, তারপরেও কেন ক্যাম্প করা হচ্ছে? দুয়ারে সরকারের ধাঁচে এসআইআর এর ক্যাম্প নিয়ে সিইওর কোনো হেলদোল না থাকায় যথেষ্টই উদ্বেগ প্রকাশ করছে সাধারণ মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক। 2026কে নজরে রেখে বছর শেষের আগে সর্বশক্তি নিয়ে বাংলায় প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ডিসেম্বর থেকেই বঙ্গ সফরে মোদী এবং অমিত শাহ। 10টি কর্মসূচির আবেদন বঙ্গ বিজেপি নেতৃত্বে, জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার। 26-এর বিধানসভা নির্বাচনে বাংলা ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে একেবারে ঝাঁপিয়ে পড়ছে গেরুয়া শিবির। দলের তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী তো বলেই দিয়েছিলেন, এবার বঙ্গে থাবা বসাতে না পারলে আর কখনোই হবে না। সেই মন্তব্য নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল বটে, তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে সেই বাস্তবতা এড়িয়ে যেতে পারছেন না কেউই। তাই বছর শেষের আগেই সর্বশক্তি নিয়ে বাংলায় প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, ডিসেম্বর থেকেই টানা বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির অন্যান্য শীর্ষ নেতারা। শুক্রবার বিজেপির রাজ্য নেতৃত্বের বৈঠকের পর এমনই খবর মিলছে। আগামী মাস থেকে মোদী শাহর বঙ্গ সফর নিয়ে বিজেপির সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম 10টি বিভাগে 10টি কর্মসূচির জন্য। ইতিমধ্যে 3টি বিভাগে হয়েছে, বাকিগুলোতেও হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় সভাপতি ও কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন এখানে, কর্মসূচি করবেন। বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্যের প্রতিটি কেন্দ্রে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক ইস্যুকে সামনে রেখে শুরু করতে হবে পথসভা। জানা গিয়েছে, বানসালের নির্দেশ অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্রে রাজ্যের শীর্ষ নেতৃত্বকে 3 দিন করে প্রবাস করতে হবে, চালাতে হবে, জনসংযোগ অংশগ্রহণ করতে হবে প্রচার কর্মসূচিতে। শুক্রবার বিজেপির সাংগঠনিক বৈঠকে ছিলেন সুনীল বানসাল, সুকান্ত মজুমদার, সমীক ভট্টাচার্য, সুব্রত ঠাকুর, শঙ্কর ঘোষ, খগেন মুর্মু সহ বিজেপির রাজ্য নেতৃত্বের বেশিরভাগ নেতারা। তাতে একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও মূল আলোচ্য বিষয় ছিল ডিসেম্বর থেকে মোদী শাহদের লাগাতার প্রচার কর্মসূচির দায়িত্ব নেওয়া। আগামী বছরের প্রথমার্ধে বিধানসভা নির্বাচন, তার ঢের আগে থেকেই বেশ বড় আকারেই বঙ্গ বিজেপির প্রস্তুতি শুরু করে দিচ্ছে। যদিও প্রতিবার ভোটের আগেই দিল্লির শীর্ষ নেতৃত্বের এহেন ডেলি প্যাসেঞ্জারিকে কটাক্ষ করেছে তৃণমূল। এবারও তাদের বক্তব্য, বাংলায় দুর্বল সংগঠন নিয়ে এভাবে দিল্লির নেতাদের এনে ভোটে জেতা সম্ভব নয়। হাই নিউজ নেটওয়ার্ক। শহর পরিচ্ছন্ন রাখতে নতুন সিদ্ধান্ত কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কোনো পার্কিং জোনে গাড়ি রাখা যাবে না, এমনকি ব্যক্তিগত গাড়ি বা গুমটি থেকেও বাস সরিয়ে রাখতে হবে। শহর পরিচ্ছন্ন রাখতে নতুন সিদ্ধান্ত কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কোনো পার্কিং জোনে গাড়ি রাখা যাবে না, এমনকি ব্যক্তিগত গাড়ি বা গুমটি থেকেও বাস সরিয়ে রাখতে হবে। মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার পুর কমিশনার সুমিত গুপ্তাকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশও দিয়েছেন। পাশাপাশি মাসের পর মাস পরিত্যক্ত গাড়ি সরিয়ে রাখার জন্য কলকাতা পুলিশ কমিশনারকেও চিঠি দেওয়ার জন্য পুর কমিশনারকে নির্দেশ দেন। শুক্রবার নাগরিকদের সঙ্গে ফোনে আলাপচারিতা টক টু মেয়রে হালতু কায়স্তপাড়ার এক বাসিন্দা অভিযোগ করেন, তার বাড়ির সামনে অনুমতিহীন পার্কিং জোন, সেখানে কে বা কারা দিনের পর দিন জঞ্জাল ফেলে যাচ্ছে। সাফাই কর্মীরা দুটি গাড়ির মধ্যে থাকা জঞ্জাল সাফাই করতে পারছে না, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। অভিযোগ শুনে মেয়র নির্দেশ দেন, আমার সাফাই কর্মীরা শহরকে পরিচ্ছন্ন রাখতে দিনভর কাজ করেন, মাঝে মধ্যে অভিযানও চালানো হয়, কিন্তু পার্কিং জোন বা রাস্তার ধারে সারি সারি গাড়ি রাখার জন্য রাস্তা সাফাই হচ্ছে না, এমনটাও হতে পারে। তাই কলকাতার নাগরিক ও সাফাই কর্মীদের স্বার্থেই সকালে 2 ঘন্টা রাস্তার ধারে কোনো ধরনের গাড়ি রাখা যাবে না। পুরসভা সূত্রে খবর, শহরের যেসব রাস্তায় রাতে বাস, মিনি বাস রাখা হয় সেগুলিও সকাল 7টার মধ্যে সরিয়ে রাখতে হবে। এমনকি ধর্মতলার বেসরকারি বাস গুমটির থেকেও 2 ঘন্টার জন্য গাড়ি সরিয়ে রাখতে হবে। কারণ হিসেবে জঞ্জাল সাফাই বিভাগের এক কর্তা বলেন, সারাদিনের ময়লা আবর্জনা দিনের পর দিন পড়ে থাকলে গালিপিট আটকে যায়, বর্ষার জল বেরোতে পারে না। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের কথায়, অনেকের গাড়ি আছে কিন্তু গাড়ি রাখার জায়গা নেই,
এমনটা হতেই পারে, তাদেরও রাস্তা পরিষ্কার করতে ওইটুকু সময় রাস্তার পাশ থেকে গাড়ি সরিয়ে রাখতে হবে। এদিন মেয়র ফিরাদ হাকিম বলেন, দিনের পর দিন রাস্তায় মালিকহীন গাড়ি পড়ে থাকে। পুলিশ গাড়ি রাখে কোনো আইনি জটিলতার জন্য, তবে রাস্তায় না রেখে এইসব গাড়ি ধাপায় নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা আছে। সেখানে রাখলে শহরের রাস্তা অনেকটা ফাঁকা হবে, যান চলাচলেও সমস্যা হয়। শহর পরিচ্ছন্ন রাখতে এদিন স্বল্প সময়ের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন মেয়র, যেখানে ডাস্টবিনে ময়লা ফেলার জন্য শহরের নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় ভিডিও দেখানো হবে বলেও জানিয়েছেন মেয়র। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো এবার ওয়েদার আপডেটে। নভেম্বরের শেষ দিকে এসে দুপুরের পাখা চালাতে হচ্ছে, ঘামতে হচ্ছে রীতিমতো। আর এই দৃশ্য দেখে হতবাক শীতপ্রেমীরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। দুপুরে কলকাতার তাপমাত্রা 30 ডিগ্রির ওপরে যেতে পারে। উত্তরবঙ্গে সামান্য শীতের আমেজ মিললেও দক্ষিণবঙ্গে ফের গরমের দাপট বেড়েছে। নভেম্বরের শেষ দিকে এসে দুপুরে পাখা চালাতে হচ্ছে, ঘামতে হচ্ছে রীতিমতো। এই দৃশ্য দেখে হতবাক শীতপ্রেমীরা। শীতের দাপট দক্ষিণবঙ্গে একেবারেই থমকে গিয়েছে। গত কয়েকদিনে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে গিয়েছে। তাই শীতের যে হালকা আমেজ ছিল সেটাও এখন অনেকটাই কমে গিয়েছে। কলকাতায় রীতিমতো গরম লাগছে, দুপুরে ঘাম হচ্ছে, শীতের পোশাকের আর প্রয়োজনই হচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। দুপুরে কলকাতার তাপমাত্রা 30 ডিগ্রির ওপরে যেতে পারে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির কাছাকাছি রয়েছে, যা শীতের তুলনায় অনেকটাই বেশি। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে, কোথাও কোনো সতর্ক বার্তা নেই। শুধু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের দিকে পারদ নামতে পারে 14 ডিগ্রি পর্যন্ত। ভোরের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। কুয়াশায় রাস্তা ঢেকে গেলে গাড়ি চলাচলের সমস্যাও হতে পারে, তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা রয়েছে। দার্জিলিংয়ের কিছু জায়গায় সোমবার পর্যন্ত হালকা বৃষ্টিও হতে পারে, কিন্তু অন্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। এর পাশাপাশি ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়াবিদরা মনে করছে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে দক্ষিণবঙ্গে আবার শীত নামতে শুরু করবে। বড়দিনের আগেই সেই শীত পুরোপুরি ফিরতে পারে। এখনই গরম হলেও সামনে আবার ঠান্ডা ফিরে আসার সম্ভাবনাও রয়েছে, জানাচ্ছে হাওয়া অফিস। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।